একটি শব্দ নানাভাবে নানা মাত্রায় নতুন ব্যঞ্জনায় আমরা ব্যবহার করতেই পারি। আমি বলছি এর উদ্দেশ্যটা কি? এখানকার মুসলমানরাই বারে বারে ভাষাকে গ্রহণ করছে তার ব্যক্তি পরিচয়কে বা জাতিগত পরিচয়কে প্রকাশ করার জন্য। ভাষার রাজনীতি আমাদেরকে আসলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্তই করবে। ধর্ম নিয়ে পক্ষ বিপক্ষ রাজনীতি বরাবরই করে সাধারণ মানুষের জন্য আসলে কোনো কাজের কাজটাই হয়নি। আজকে এই শব্দগুলো নিয়ে যেগুলো কথা হচ্ছে সেটাও কিন্তু একটা বড় মানুষের জন্য তার কাছে খটকা। ছোট ভাষাগুলোর ক্ষেত্রে তো আমরা উচ্চ স্তরে শিক্ষার ক্ষেত্রে চিন্তাই করতে পারি না এখনো, যে বাংলাদেশের রাজনীতির সাথে ধর্ম একেবারে বাইনারি হিসেবে কাজ করেছে। কিন্তু ভাষার দিক থেকে কিন্তু আসলে হুমকির জায়গা অনেকগুলো আছে। ভাষার মাস আজ ২১শে ফেব্রুয়ারি এবং বাংলা ভাষা নিয়ে সর্বত্র একটা আলোচনা চলছে। একটা কথা বেশ আলাপ হয় সব সময় যে ফেব্রুয়ারি এলেই আমরা ভাষার বিষয়টা মনে করি কিনা, বা বাংলা ভাষার এখনকার কী হালচাল সে নিয়ে তির্যকে আজ আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর। তারিক মঞ্জুর, আপনাকে স্বাগত তির্যকে। আপনাকেও ধন্যবাদ। এই আজকে যে ফেব্রুয়ারি এলেই আমরা একটু ভাষা নিয়ে আবেগপ্রবণ হয়ে উঠি, বা বাকি ১১ মাস অবহেলা করি, এই ধরনের একটা আলাপ কিন্তু আছে। কিন্তু আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতি পুরো বছর জুড়েই তো চলে। তো সেক্ষেত্রে এই আলাপটার আসলে বাস্তবতা কতটুকু? আমরা তো বরাবরই বলে থাকি যে ফেব্রুয়ারি এলেই যত ভাষা নিয়ে আমাদের চিন্তা এবং আলোচনা শুরু হয়। কিন্তু এই বলার সঙ্গে আরেকটা ব্যাপার আমাদের বিবেচনায় রাখা উচিত। আমরা আসলে ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট তাকে আসলে উদযাপন করি। অর্থাৎ এই আয়োজনটা কিন্তু উদযাপনের, সেটা মাসব্যাপী হোক, সপ্তাহব্যাপী হোক বা দিনব্যাপী হোক। আর বাকি যে ১১ মাস না, আমি বলবো ১২ মাসই আসলে ভাষার জন্য কাজ করার যে সুযোগগুলো আছে সেটা আমরা করি না। মানে সত্যিকার অর্থে ১ মাস আমরা আসলে আলোচনাটাই করি, কিন্তু এই আলোচনা থেকে খুব সুনির্দিষ্ট এমন কোনো বিষয়ও বেরিয়ে আসে না যেখান থেকে আসলে নতুন কোনো প্রস্তুতি বা উদ্যোগ নেয়ার ব্যাপারে আমরা চিন্তা করতে পারি। এই যে আজ আজ একটা খুবই আগ্রহ জাগা নিয়ে একটা বিষয় সামনে এলো, সেটা হচ্ছে কিছু শব্দ, একটা ভিডিও রিল বলা যায়, যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভাইরাল এখন একটা শব্দ বটে। তো সেখানে দেখা যাচ্ছে যে ইনসাফ মুছে মুছে দেওয়া হচ্ছে, সেখানে ন্যায় বিচার শব্দটা আসছে। এরকম যে শব্দগুলো আসলে গেল ১-১.৫ বছর বা ২ বছর ধরে বাংলাদেশের যেই নাগরিক পরিসর বিশেষত সেখানে বেশ উচ্চারিত, এই শব্দগুলোর যে বাংলা পরিভাষাটি, সেটা দেখা যাচ্ছে ওই ভিডিওতে যে আহ, মজলুম, ইনকিলাব, এই শব্দগুলো মুছে এটার বাংলা পরিভাষাগুলো সেখানে উপস্থিত হচ্ছে। এক ধরনের বিতর্ক কিন্তু শুরু হয়েছে এটা নিয়ে। তো এই জায়গাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, বা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এবার আমি দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে, এমনকি গণমাধ্যমের বিভিন্ন যারা কাজ করছেন এ ধরনের আয়োজন নিয়ে ভাষার সাথে যুক্ত, তারা কিন্তু এই কথাটাকে বারবার নিয়ে আসছেন যে এই শব্দগুলো যেগুলো আমরা ভাষায় ব্যবহার করছি নতুন করে, নতুন ব্যঞ্জনায় বা নতুন অর্থে, সেগুলোর কারণ কি? এর মধ্যে ভাষিক কোনো বিকৃতির ব্যাপার আছে কি না? আমাদের একটু বিবেচনা করা দরকার, একটু পিছনে যাওয়া দরকার, যে বাংলাদেশের রাজনীতির সাথে ধর্ম একেবারে বাইনারি হিসেবে কাজ করেছে। অর্থাৎ ধর্মকে কিন্তু সবাই ব্যবহার করেছে যার যার মতো। ফলে এতদিন আমরা দেখেছি যে গত অন্তত ১.৫ দশক যে দাড়ি টুপির একরকম বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু রাজনৈতিক। আচ্ছা, আমরা যা কিছু করি, যা কিছু বলি, যা কিছু লিখি, সবই কিন্তু ভাষা। মানে আমাদের প্রকাশটা নানা রকমভাবে হয়। ফলে ওই যে ভাষাটা ছিল রাজনীতির ভাষা, তার বিপরীতে কিন্তু আরেকটি পক্ষ তাকে পরিচয় করানোর জন্য এবং তার নিজের যে সত্তা, গোষ্ঠীগত সত্তা, সেটাকে প্রকাশ করার জন্য কিন্তু এই শব্দগুলোকে আলাদাভাবে ব্যবহার করছে। এই শব্দগুলোর সংযুক্তি বাংলা ভাষায় কিন্তু বহু আগে আছে। যদিও ইনসাফ শব্দের ডিকশনারিতে, অভিধানে, আমি ১০০ বছর আগের যে অভিধান, যে বঙ্গীয় শব্দকোষে, যেটা হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের, হরিচরণের। সেখানে আমি দেখছি না। এবং তবে তার আগেই থাকার কথা এই শব্দের ব্যবহার। এমনকি বন্দোবস্ত তো চিরস্থায়ী বন্দোবস্ত চিন্তা করলে তো আগে থেকেই আগে আছে। থেকেই আছে। এখন এই শব্দগুলোর ব্যবহার আমাদের ভাষায় যে নেই তা নয়, কিন্তু যখন আমরা বলি সচেতন কোনো প্রয়াস থাকে, তার সাথে কিন্তু আসলে রাজনীতিও জড়িয়ে থাকে। এখন এই রাজনীতি পক্ষ বিপক্ষ রাজনীতি। আগে যেমন আমরা বলবো যে ইসলামকে
রাজনীতি থেকে দূরে রাখার যে চেষ্টা ছিল, আরেক পক্ষ আবার ঠিক এটাকেই আসলে তার ভাষার মধ্যে সংযুক্ত করে তার দর্শন বা আদর্শকে দেখানোর চেষ্টা করে। এটা দুইটাই কিন্তু যত না ভাষার ব্যাপার, তার চেয়ে আমরা দেখব যে এটা পক্ষ বিপক্ষ এবং রাজনীতির ব্যাপার। যেটা আমরা বলেছি যে পাকিস্তান আমলেও আমরা দেখেছি যেটা আরোপনের একটা চেষ্টা হয়েছিল, সেটা সরকারিভাবেই হয়েছিল, যে ইস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কমিটি গঠন করে সেখানে যে প্রস্তাবগুলো করা হয়েছিল সেখানেও কিন্তু এমন ছিল যে আমরা প্রচলিত কিছু শব্দের বদলে কম প্রচলিত আরও কিছু শব্দকে আমরা ব্যবহার করতে চাই। আমরা বলছি না যে বাংলা ভাষায় আরবি ফার্সি বা ইংরেজি শব্দ বা বিভাষী শব্দ নেই, তা নয়। প্রত্যেক ভাষায় এবং আজকের দিনে এই ভাষায় শব্দের সংযোজন, সম্মিলন, প্রয়োগ এবং অর্থ বৈচিত্র্য তৈরি করা, এই সুযোগগুলো কিন্তু আছে এবং এখনকার দিনে এটা মারাত্মকভাবে ঘটে। শুধু বাংলায় নয়, অন্য ভাষাতেও ঘটে। এবং ভাষা রাজনীতি শুধু এখন ঘটছে তা নয়, আগেও ঘটেছে। আমরা যদি চিন্তা করি যে মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি কিন্তু এই কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পড়ার সুযোগ লাভ করেননি, মাস্টার্স করার সুযোগ লাভ করেননি এই কারণে যে তিনি মুসলমানের ছেলে। তার মানে কি, ভাষাকে আমরা কিন্তু এখনো আমাদের ধর্মচিন্তা থেকে বিচ্ছিন্ন করে দেখতে পারছি না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের এখানে প্রতিক্রিয়ার ব্যাপারটা এত বেশি আক্রোশ এবং আক্রমণাত্মকমূলক যে যে কোনো কিছু তৈরি করা বা কোনো বয়ানকে আসলে হাজির করা দুই পক্ষের জন্যই যেন পক্ষপাতী একটা আচরণ হয়ে দাঁড়ায়। আমাদের এই যে আজকে যেই বিষয়গুলো বা শুরুতে যেটা বললাম যে গেল ১.৫-২ বছরে কিছু কিছু শব্দ বহুল উচ্চারিত হয়েছে। ইনকিলাব, জিন্দাবাদ আমাদের রাজনীতিতে সবসময়ই ছিল, নানা সময়ে বিভিন্ন দলের স্লোগান হিসেবে ছিল। ইনকিলাব শব্দটি ফিরে এসেছে বা সেটার বহুল উচ্চারণ হয়েছে। ইনসাফের কথা আপনি বললেন, বঙ্গীয় শব্দকোষে ইনকিলাবও নেই, ইনসাফও নেই। বা জিন্দাবাদ, হ্যাঁ, এই শব্দটিও নেই। বা মজলুম, জালিম, এই দুটি শব্দ এটার খুব বারবার এক ধরনের ব্যবহার দেখছি। ইনকিলাব নামে তো একটা মঞ্চই হয়ে গেছে শেষ পর্যন্ত। কিন্তু ইনকিলাব জিন্দাবাদ শব্দটি তো হচ্ছে ভগৎ সিং বলি বা চন্দ্রশেখর আজাদ বলি, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে তো উচ্চারিত। তো সেক্ষেত্রে এটা ওই সময়টাতেও এটা রাজনৈতিক ব্যবহারই আসলে। তো সেক্ষেত্রে এই যে ফিরে আসা, এই রাজনৈতিক ব্যবহারটা আসলে কোন মুখী তাহলে? বাংলাদেশে আপনি পাকিস্তান আমলের কথা বললেন যে সে সময় একটা ভাষা কমিটি, যে কিছু আরবি ফার্সি শব্দ, আরবি ফার্সি শব্দ তো আমাদের এই ভাষায় আত্মীকৃত হয়েছে অনেক আগে থেকে, বা এটা জোর করে আরোপণ হয়েছে বিষয়টা এমনও না। তো এই সময়ে এসে এই নতুন করে যে বিতর্কটি হাজির হচ্ছে বা আজকের দিনে যে আমরা আলোচনাটি করছি, এটার অভিমুখটি আসলে কোন দিকে যাবে বলে মনে হচ্ছে? অভিমুখ দেখার আগে আসলে আমি মনে করি যেটার পিছন দিক যে পশ্চাৎমুখ, সেটা একটু বিবেচনায় রাখা দরকার। যদি আমরা দেখি যে মধ্যযুগের শেষ পর্বে যেটা দোভাষী পুঁথি, যেখানে প্রচুর পরিমাণে আরবি ফার্সি উর্দু শব্দের ব্যবহার হয়েছে, সেই দোভাষী পুঁথি অর্থাৎ এই কাব্যগুলো মুসলমানদের কাছে কিন্তু দারুণ জনপ্রিয় হয়েছিল। এর একটা কারণও আছে। আমরা দেখব যে মুসলমানরা বেশ সংকুচিত হয়ে পড়ছিল যখন ইংরেজ শাসন ক্ষমতার শুরু থেকেই, এবং এই যে তার যে স্বাতন্ত্র্য অর্থাৎ জাতিগত স্বাতন্ত্র্য, সেটাকে সে নতুন করে উপলব্ধি করতে চাইল। ফলে মুসলমানদের কাছে সেই পুঁথিগুলো আমরা দেখছি যে জনপ্রিয় হচ্ছে, শুধু ঐতিহাসিক কার্যকারণের কারণে নয়, অর্থাৎ পুঁথিগুলোর যে বিষয় সেটা কারবালা বা ইসলামের বিভিন্ন যুদ্ধ, এটা একমাত্র কারণ নয়। একই সঙ্গে মুসলমান হিসেবে সে চাইছে নিজের সত্তাকে বা স্বাতন্ত্র্যকে বিশেষভাবে দেখতে, এটা একটা পর্যায়। আবার যদি দেখি আমরা পাকিস্তান পর্বে, যখন মুসলমানরা অর্থাৎ এই বাংলাদেশের মুসলমান, আজকে যেটা তখন ছিল যে পূর্ব পাকিস্তানের মুসলমান, তারা কিন্তু নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করতে চেয়েছে। এবং যে কারণে ঠিক তার আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন লিখছেন যে হিন্দু এবং খেলা চলছে বাঙালি এবং মুসলমানের মধ্যে ফুটবল খেলার বর্ণনা দিচ্ছেন তিনি, তার মানে বাঙালি তিনি দেখাচ্ছেন যে আসলে হিন্দু, এবং মুসলমান বলতে আলাদাই গোত্র বা জাত আলাদা ছিল। তো এই যে বিভাজন, যে বাঙালি যে একই সঙ্গে মুসলমানও, এই চিন্তাই তো আমাদের ভাষার মধ্যে অন্তত ছিল না, টার্ম হিসাবে ছিল না। সেটা পাকিস্তান আমলে কিন্তু এখানকার যে মুসলমান, যার বড় অংশ হলো দরিদ্র কৃষক, এবং তারা যখন শিক্ষায় শিক্ষিত হতে লাগলো এবং চাকরিতে প্রবেশ করতে লাগলো, তখন আমরা দেখব যে নতুন করে কলকাতাকে ছেড়ে নতুন রাজধানী ঢাকাতে নতুন করে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ হচ্ছে। এবং তারা কিন্তু বাংলাকে বিশেষভাবে গ্রহণ করতে কেন চেয়েছে,
তার আবার যে স্বাতন্ত্র্য বা পরিচয় সেটাকে তুলে ধরার জন্য। তার মানে খেয়াল করে দেখুন, এখানকার মুসলমানরাই বারে বারে ভাষাকে গ্রহণ করছে তার ব্যক্তি পরিচয়কে বা জাতিগত পরিচয়কে প্রকাশ করার জন্য। তাহলে আজকে যারা বিশেষ কোনো শব্দ ব্যবহার করতে চাচ্ছে, কোনো কারণে তারা মনে করছে যে এই শব্দগুলো তাদেরকে, তার পরিচয়কে সুসংগঠিত করবে, কিন্তু মুশকিলটা হলো এখানে যে ধর্ম নিয়ে পক্ষ বিপক্ষ রাজনীতি বরাবরই করে সাধারণ মানুষের জন্য আসলে কোনো কাজের কাজটাই হয়নি। যদি এমন হতো, ধরা যাক যে ইসলামের যে নীতি বা বয়ান বা বিবরণ বা দর্শন সেগুলো যদি বাস্তব অর্থেই সমাজে প্রযুক্ত হতো, তাহলে আসলে অন্য ধর্মের মানুষও কিন্তু তা থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা দেখেছি বরাবরই আমাদের আচরণের মধ্যে দিয়ে যে প্রকাশটা হয়েছে, ক্ষমতা বদলের সাথে ক্ষমতায় থাকা অবস্থায়, ফলে আমাদের এই আচরণও তো একরকম ভাষা, সেগুলো আসলে আমাদের সাধারণ মানুষকে কোনো ফল দেয়নি। এখন আপনি যেটা বলছেন যে ভবিষ্যৎ অভিমুখটা কোন দিকে, কোন দিকে, এটা আসলে ভাষার জন্য হুমকি নয়। এ ধরনের শব্দপ্রয়োগ যত না ভাষার সমস্যা, যেটা আমি বলছি যে আমাদের রাজনৈতিক বিভাজনের সমস্যা, সমস্যা হলো সেখানে যে মোটা দাগের দুইটা অংশ যদি একটি রাষ্ট্রে পৃথক জায়গায় অবস্থান করে, অন্তত অনাবশ্যক জায়গাতে, যে তাদের দর্শন এই ভাষা কেন্দ্রিক জায়গা থেকে তারা আলাদা করে ফেলে নিজেদেরকে, তাহলে এক বাংলাদেশে বসেই আমাদেরকে আসলে প্রতিনিয়ত চলতে হবে ভয়ের রাজনীতি নিয়ে, বা সবসময় ভীত সংস্কৃত হয়ে আমাদের চলতে এই হবে। যে 1952 সাল, আজ 21শে ফেব্রুয়ারি, তো সেই সময় থেকে যেই ভাষা নিয়ে যেই এক ধরনের যাত্রা, সেই সংগ্রাম মুখর যাত্রা, সেটার মধ্য দিয়ে আমরা এলাম, স্বাধীন একটা ভূখণ্ড পেলাম, এবং সেটার পরে এই যে নতুন একটা জায়গায় আমরা এখন এই সময়ে এসে আমরা বাস করছি, এখানে পরিচয়বাদী রাজনীতির জায়গা, আপনি যেটা বললেন সেটা তো আসলে পরিচয়বাদী রাজনীতি প্রকট হয়ে উঠছে, এই ধরনের একটা ইঙ্গিত দেয় যে মুসলিম জনগোষ্ঠী এই স্বাধীন ভূখণ্ডে এতগুলো বছর অর্ধশতক পার করে দেওয়ার পর ঠিক কী কারণে তার মধ্যে এই পরিচয়বাদী সংকটটা তৈরি হচ্ছে। না, খেয়াল করে দেখুন যে বাঙালি মুসলমানের যে বিকাশ, যেটা পাকিস্তান পর্বে যেটা শুরু হলো, তারা কেন ভাষা আন্দোলনে যুক্ত হলো, এর একটা বড় কারণ হলো যদি উর্দু বা ইংরেজি যদি রাষ্ট্রভাষা হিসেবে থাকে, তাহলে চাকরি বাকরির ক্ষেত্রে চাকরি তো বাকরি বাঙালি পিছিয়ে কর্মসংস্থান, পড়বে। হ্যাঁ। ফলে তার জন্য তো অবশ্যম্ভাবী ছিল যে ভাষা আন্দোলন করা, বাংলার পক্ষে কথা বলা। এটা মাতৃভাষার আবেগ হিসেবে তো ছিলই, কিন্তু তার নিজের আর্থিক বা অর্থনৈতিক যে চিন্তা, সে জায়গা থেকেও তাকে চিন্তা করতে হয়েছে যে বাংলা ভাষার পক্ষে দাঁড়াতে হয়েছে। এর মানে এই নয় যে উর্দুর বিপরীতে দাঁড়ানো। কিন্তু আমরা দেখব, আমাদের রাজনীতিতেও দেখেছি আমরা যে উর্দুর বিপক্ষে কিন্তু অবস্থানও আমরা দেখেছি। আমি যেটা বললাম যে আমাদের এক একটি ভাষা কখনো কখনো তার ধর্ম হয়েও ধরা দেয় তার চিন্তার মধ্যে। মানে ভাষিক যে যোগাযোগ, এই ব্যাপারগুলো তাকে আসলে নানাভাবে তাকে শক্তি অর্জন করায়, তাকে একই সঙ্গে পীড়িতও করায়। ফলে আমাদের এর কারণ হলো, কার্যকারণ হলো, আগে যে বললাম একটি পক্ষ একটি অংশকে যেমন দমিয়ে রাখার চেষ্টা করেছে, দাড়ি টুপি এবং ধর্মকে যেভাবে তার রাজনীতিতে ব্যবহার করেছে, যে আমাদের এখানে রাজাকার বা অন্য কোনো প্রকাশ মানেই পাঞ্জাবি টুপি দাড়ি, এই যে প্রকাশ, তার বিপরীতে তো নতুন একটা বয়ান তৈরি হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আমি বলছি এটাই যে আগেরটা যেমন আমাদের জন্য ভালো ফল দেয়নি, সেটা বিভাজিত করে রেখেছিল অকারণ মুক্তিযুদ্ধের এত বছর পরেও, নতুন যে চিন্তা বা নতুন যে ভাষার যে প্রকাশ, যেটা আমরা গ্রহণ করতে চাচ্ছি কেউ কেউ বা কোনো একটি অংশ, সেটাও কিন্তু আমাদের আসলে সেই সম্মিলনের পথে বড় বাধা হয়েই থাকবে। না, এই যে দমনের চেষ্টা, যেটা বললেন যে দাড়ি টুপি দিয়ে এক ধরনের চিহ্নায়ন করা, এক ধরনের প্রতীকী উপস্থাপন, যেটাই বলি না কেন, সেটা আসলে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে উপস্থাপনের ক্ষেত্রে এটা বারবার ব্যবহৃত হয়েছে। সেই দমনের চেষ্টার প্রতিক্রিয়া হিসেবে এই বিষয়টা সামনে আসছে, বা এই শব্দগুলোর বহুল ব্যবহার ফিরে আসছে, সেগুলো প্রভাব ফেলছে। তো এই যে জায়গাটা, সেটার ক্ষেত্রে মানে বাংলা কোনোভাবে এই ভূখণ্ডে আরও ভাষাভাষী গোষ্ঠী আছে, তো সেক্ষেত্রে বাংলা ভাষা হিসেবে বা বাংলা যেই বাঙালির যদি সংস্কৃতি আলাদাভাবে আমরা চিহ্নিত করি, সেটা কোনোভাবে হচ্ছে অন্যের উপরে অধিক প্রভাব বিস্তারের চেষ্টা করেছে কিনা বা করছে কিনা, বা সেটারই প্রতিক্রিয়া হিসেবে এটা সামনে আসছে কিনা, বা
এই যে প্রতিক্রিয়া হিসেবে যদি সামনে আসে, তাহলে এই প্রতিক্রিয়ার ফল হিসেবে কি বিভাজন আরো সুস্পষ্ট হবে কিনা, বা বিভাজন আরো বড় হয়ে উঠবে কিনা? সেটা তো আমরা বললামই, যে এটা কিন্তু আসলে ভাষার সমস্যা না, এটা আসলে রাজনৈতিক চিন্তার সমস্যা, এবং ফলে বিভাজন তো মোটা দাগেই আসলে ঘটবে। এখন আমাদের দেখার বিষয় হলো যে বাংলা ভাষা তো বাংলাদেশের বড় ভাষা, কিন্তু এখানে তো অপরাপর ছোট ছোট আরো অনেক ভাষা চাকমা, আছে। মারমা, হ্যাঁ, প্রত্যেক যে কোনো জাতিগোষ্ঠীর যে কোনো ভাষা দেশেই আছে। এই ব্যাপারটি খুবই স্বাভাবিক। কিন্তু আমরা আসলে কাগজে কলমে ছোট ছোট ভাষাগুলোর জন্য, ছোট এই অর্থে যে জনসংখ্যার দিক থেকে, জনগোষ্ঠীর তো সে তাদের ভাষার অধিকারের কথা আমরা বলি। শিশুর প্রথম যে পড়াশোনার ব্যাপার, সেটা কিন্তু তার মাতৃভাষাতেই হওয়ার কথা আমরা বলি, এবং এটা একটা অযৌক্তিক ইনজাস্টিস, অন্যায় যে কোনো শিশু যদি তার মাতৃভাষায় পড়তে সুযোগ না পায় একেবারে শুরুতে, কারণ শুরুর নির্ধারক সে নিজে নয়, সেটা রাষ্ট্র বা তার পিতামাতা। সেক্ষেত্রে একটা শিশু কিন্তু যে জ্ঞানটা গ্রহণ করে যদি অন্য ভাষার হয়, তার প্রকাশও কিন্তু সেভাবে হবে না। আমরা যে কারণে কিন্তু পাঠ্যপুস্তকেও দেখব যে তার পরিচিত শব্দ দিয়েই তাকে কিন্তু পড়াশোনাটা আমরা শুরু করাই সব সময়। তো ফলে খেয়াল করে দেখুন, আজকে এই শব্দগুলো নিয়ে যেগুলো কথা হচ্ছে, সেটাও কিন্তু একটা বড় মানুষের জন্য তার কাছে খটকা। তার মানে হলো তার পরিচিত শব্দ নয়, এই শব্দটা পরিচিত, কিন্তু এই শব্দটা এইরকম বাক্যে বা এরকম ক্ষেত্রে সে ব্যবহার করে আগে অভ্যস্ত ছিল না। ফলে নতুন অভিপ্রায় একজন বড় মানুষের জন্য যেমন, বা একজন পরিণত মানুষের জন্য যেমন তার জন্য খটকা লেগে যায়, একইভাবে সাধারণ ছোট যে শিশু, তার জন্যও তার নিজের ভাষার শব্দগুলোও সবগুলো পরিচিত থাকে না, তাকেও সহজ শব্দ দিয়ে পরিচিত করতে হয়। তো অন্য ভাষার শিশুদের অবস্থা তো আরও ভয়ঙ্কর, সে তার মাতৃভাষায় সে তো সুযোগ পাচ্ছে মাতৃভাষার না। সুযোগটাই পাচ্ছে না। এবং এর বাইরে আসলে বড় সংকট বা হুমকি কিন্তু ভাষার প্রশ্নে যদি আমরা বলি, রাজনৈতিক সংকট, এর মীমাংসা রাজনীতির মধ্য দিয়েই করতে হবে, বা তার ফয়সালা হয়তো জনগণই অন্য মাত্রায় গ্রহণ করে তার একটা ফয়সালা করবে, সেটা জনরায়ের মাধ্যমে হোক বা তার লেখা বা প্রকাশের মধ্য দিয়ে হোক। কিন্তু ভাষার দিক থেকে কিন্তু আসলে হুমকির জায়গা অনেকগুলো আছে। আমাদের এই আজকের যে বিতর্কটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, বিশেষত ফেসবুকে, সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার বলে একটা শব্দ আছে, যাদের প্রভাব বলা হয় অনেক বড়। এর মধ্যে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গ এই তর্কে আহ, একদম দুই পক্ষে দুই শিবিরে ভাগ হয়ে তারা তর্কযুদ্ধে নেমেছেন। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব, যিনি সাবেক প্রধান উপদেষ্টার শফিকুল আলম, তিনি এই বিতর্কের মধ্যে তিনি বলেছেন, তিনি তেমন কিছু বলেননি, যে ইনকিলাব এই শব্দগুলো, ইনসাফ এই শব্দগুলো খুব সুন্দর। এই এই বিষয়টি তিনি একটি পক্ষে অবস্থান নিয়েছেন, বা একটা দীর্ঘ আলোচনা হলে হয়তো তার অবস্থানটি আমরা হয়তো বুঝতে পারতাম, বা এরকম নানা পক্ষ থেকে এই ধরনের বক্তব্যগুলো আসছে। কেউ হয়তো এই শব্দগুলোকে এক ধরনের বলছেন যে চাপিয়ে দেওয়া, এই ইনকিলাব বা এই শব্দগুলোকে চাপিয়ে দেওয়া বলছেন। আসলে কি চাপিয়ে দেওয়া? আমরা তো দেখছি যে এই শব্দগুলোর অস্তিত্ব অনেক আগে থেকে আছে। কেউ যদি বলতে চায়, বললে সমস্যা কোথায়? বা শব্দের ভেতরে তো শব্দ প্রবেশ করবে, তাই না? হ্যাঁ, একটা ভাষায় তো অন্য ভাষার শব্দ নানাভাবে প্রবেশ করে। বাংলা কি আসলে কোনো কালে যে রাজভাষা বা সরকারি ভাষা ছিল, তা তো ছিল না। ছিল। এবং আমরা দেখব যে ইংরেজ আমলের আগে ফার্সি ছিল রাজভাষা, বা পরবর্তী সময়ে যখন ইংরেজি রাজভাষা হলো, তখনও কিন্তু বাংলা ছিল শুধু মুখের ভাষা, অন্তর্জ শ্রেণীর ভাষা হয়েই, সাধারণ মানুষের ভাষা হয়ে। আর পাকিস্তান পর্বেও যখন রাষ্ট্রভাষা করা হলো, বাংলা তো আসলে তখনও পর্যন্ত তার স্বীকৃতি দেয়া হয়েছে সংবিধানে মাত্র। কিন্তু সত্যিকার অর্থে 56 সালে সংবিধানে যুক্ত হওয়ার সাথে সাথে এটাও সিদ্ধান্ত হয়েছে যে অন্তত 2 দশক এই ভাষার উন্নয়ন এবং ব্যবহার উপযোগী করার জন্য কাজ চলবে। তারপরে তাকে রাষ্ট্রভাষা হিসেবে তাকে প্রযুক্ত করা হবে। এবং কি তারপরে তো বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীন বাংলাদেশে আমরা সেই সংবিধানেই দেখছি রাষ্ট্রভাষা, কিন্তু সর্বস্তরে প্রয়োগের জন্য যে উদ্যোগগুলো দরকার, সেগুলো কিন্তু আমরা করতে সক্ষম হইনি। তো এখন যেটা আমরা বলছি যে অন্য ভাষার শব্দ প্রবেশ করা কোনো ভাষার জন্য খুবই অনায়াস একটা ব্যাপার, এটা আমাদের মানতেই হবে। যেমন যে প্রসঙ্গ নিয়ে আজকে আপনি আলোচনা শুরু করলেন, সেখানে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে দুইটা অংশ কিন্তু পরিষ্কারভাবে ভাগ হয়ে যাচ্ছে, অথচ আমি কোনো একটি পক্ষের হয়ে কখনো কোনো কথা বলিনি যে এই ব্যাপারটি এই যে শব্দগুলো সুন্দর বা অসুন্দর বা ব্যবহার উপযোগী নয়, তা কিন্তু নয়। একটি শব্দ নানাভাবে, নানা মাত্রায়, নতুন ব্যঞ্জনায় আমরা ব্যবহার করতেই পারি। আমি বলছি এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি হয় বিভাজনকে টিকিয়ে রাখা, তাহলে সর্বনাশ। উদ্দেশ্য যদি হয় নতুন ফয়সালার মাধ্যমে নতুন রাষ্ট্র গঠন, খুবই ভালো।
কিন্তু সেক্ষেত্রে কি হবে? অপরপক্ষ কি আপনার প্রতিপক্ষ হবে নাকি আপনার সহযোগী হবে? তাকে সহযোগী নিয়েই এই কাজটি আপনাকে করতে হবে। ফলে আমি বলছি আপনার ভাষা সেটা আপনাকে এবং আপনার একটা বড় অংশকে উজ্জীবিত করতে পারে, কোনো সমস্যা নেই। তা যেন অপর অংশকে কোনোভাবে আঘাত না করে সেটাও একই সঙ্গে দেখার বিষয়। যেমন আমরা যে কারণে যে বলে থাকি যে স্ল্যাং বা অশ্লীল শব্দ আপনি ব্যবহার করতে পারেন আপনার ব্যক্তিগত জায়গায়, কিন্তু যখন সামাজিক পরিসরে সেটা হয়ে যায়, সেটা গানের কথার হলেও তখন আমরা বলবো এই গানটা আসলে দৃষ্টিকটু, এই শব্দটি আমার ভাষায় নেই, আমার মুখে নেই, আমার অভিধানে নেই, লেখায় নেই, তা হয়তো নয়, কিন্তু সেটা আমার সমাজ হয়তো গ্রহণ করবে না। এই যে আপনি যে প্রসঙ্গে এলেন যে ২ দশক বাংলা ভাষা নিয়ে কাজ করতে হবে, সেটা ৫৬ সালেই এক ধরনের সিদ্ধান্ত ছিল। তারপরে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটা তো সংবিধানে আছে। আমাদের এখানে এই ভাষা নিয়ে কাজ করার জন্য বাংলা একাডেমি আছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হয়েছে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেল ইউনেস্কোর, সেটা। এই অংশগুলো আসলে এই যে আপনি বললেন যে ভাষাভাষী জনগোষ্ঠীর বিচারে কম সংখ্যক যেই মানুষ কথা বলে এই ধরনের যে ভাষাগুলো আছে, সেই ভাষাগুলো নিয়ে আসলে আমরা কোনো কাজ করছি কিনা আদৌ, বা এই ইনস্টিটিউট যেটা আমাদের আছে সেটা আসলে কি কাজ করছে? যেমন ধরা যাক যে উচ্চশিক্ষায় বাংলা ব্যবহার করাই কঠিন হয়ে পড়েছে। এই কারণে কঠিন যে আমাদের প্রচুর পরিমাণে আসলে যেগুলো মৌলিক ভিত্তিমূলক জ্ঞানের বই সেটা আমরা করতে পারিনি। এবং এর পিছনে কিন্তু পরিভাষাও একটা সংকট, যেটা কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড স্বাধীনতার আগে এই চেষ্টাগুলো করেছে। তারা পরিভাষার পুস্তিকা করেছিল এবং পাঠ্যপুস্তকও করেছিল, বিজ্ঞান সহ বিভিন্ন জ্ঞানের শাখার পাঠ্যপুস্তক করেছে উচ্চ স্তরে। কিন্তু ছোট ভাষাগুলোর ক্ষেত্রে তো আমরা উচ্চ স্তরে শিক্ষার ক্ষেত্রে চিন্তাই করতে পারি না এখনো। কিন্তু একেবারে প্রাথমিক পর্যায়ে সরকারিভাবেই তাদের জন্য 5টা ভাষায় বই করা হয়েছে এবং প্রাথমিক শ্রেণীর বই আছে। কিন্তু মুশকিল হলো সেই বইগুলো পড়ানোর জন্য শিক্ষক পাওয়া শিক্ষক যায় না। নেই। এমনকি দেখা যায় যে আমাদের পার্বত্য অঞ্চলে স্কুলগুলোতে একই সঙ্গে কয়েকটা ভাষার শিশু অবস্থান করে শ্রেণীকক্ষে। ফলে ক্লাসরুমের ওই শিক্ষার্থীদের যে পড়াবেন যিনি, তিনিও কিন্তু সঠিকভাবে বুঝতে পারেন না কিভাবে পড়াবেন, কারণ ওখানে বাংলাভাষী শিশু থাকে, আবার ছোট ছোট যে ভাষাগুলো তাদের ভাষার শিশুও থাকে। ফলে এটা কঠিন হয়ে পড়েছে। এর যে সমাধান নেই তা নয়, যে একজন বা কোনো কোনো ব্যক্তিকে আমরা যদি একাধিক স্কুলের সঙ্গে যুক্ত করে দিতে পারি এবং তিনি একই সঙ্গে বিভিন্ন স্কুলে গিয়ে পাঠদানের প্রাথমিক কাজগুলো করেন, তাহলে একই সঙ্গে বাংলা কিন্তু আমাদের এখানে তাদের জন্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা কমন ভাষা হিসেবে কাজ করে পার্বত্য অঞ্চলগুলোতেও। ফলে বাংলা নিয়ে সংকট হবে না, কিন্তু শিশু যখন দেখবে তার পড়ার ভাষাটা বা পড়ার বইটা তারই পরিচিত ভাষা, যেটা আমি বলছিলাম শব্দও তার কাছে ঘনিষ্ঠ শব্দ, তখন তাকে কিন্তু সহজেই পাঠের মধ্যে ঢুকিয়ে দিবে এবং তার চিন্তাগুলোকে, যেটাকে ভবিষ্যতে সে উৎপাদনের কাজে ব্যবহার করবে, এই ভাষায় তার জন্য সহযোগী হবে। এই আজকের আলোচনায় আবার একটু ফিরে যাই, যে আজকের এই ডিবেটটা যখন চলছে, এই বিতর্কটা যখন চলছে, আমরা দেখলাম কিছু কিছু জায়গায় রবীন্দ্রনাথ বনাম নজরুল, এটা একেবারেই চিরাচরিত চেনা একটা গতের মতো সামনে হাজির হলো, যে রবীন্দ্রনাথ তার বিপরীতে নজরুলকে দাঁড় করিয়ে দেওয়া এবং সেইখানে এক ধরনের আলোচনা হওয়া। তো এই এই বিষয়টা মানে ভাষা প্রশ্নে, বাঙালি প্রশ্নে যতবার সামনে আসছে ততবার এই বাইনারিটা কেন আসে, কারণটা কি? আমি তো বললামই যে ভাষা কিন্তু বরাবরই পক্ষ বিপক্ষর হয়ে ছিল, ছিল না যে তা নয়। নিজেকে আবিষ্কার, নিজের জাতকে বোঝা, জাতিকে বোঝা এবং তাকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য সে ভাষাকে ব্যবহার করেছে। একই সঙ্গে নানা উপকরণকে মানুষ ব্যবহার করে থাকে যে তার জাতিগত পরিচয় বা তার গোষ্ঠীগত শক্তি অর্জন করার জন্য। পাকিস্তান আমলে রবীন্দ্রনাথকে বর্জন করার যে সরকারি যে প্রস্তাব ছিল, তা তো গ্রহণ করেনি এখানকার মানুষ, সেটা ভালোও ছিল না। আবার আমরা দেখব যে এই যে আমি পাঠ্যপুস্তকের কাজ করেছি, তখন আমি দেখেছি যে আগের সরকারের সময় আল মাহমুদের কবিতাকে বর্জন করা হচ্ছে, সেটাও তো আসলে ঠিক নয়। আমি একই সঙ্গে পাশাপাশি দুইজন কবিকে রেখে যখন আমাদের বাংলা সাহিত্যের শিক্ষার্থীরা দুজনকেই তাদের মতো করে পড়ে, কে বড় কে ছোট চিন্তা করে না, সেখানে যদি আমরা রবীন্দ্রনাথকে, নজরুলকে যদি আমরা প্রতিপক্ষ করে রাখি, তাহলে তো মুশকিল। নজরুল তার জীবদ্দশায় একই সঙ্গে মুসলমানদের আক্রমণের শিকার হয়েছেন, একই সঙ্গে হিন্দুদের আক্রমণ শিকার হয়েছেন। তিনি তার পুত্রদের নাম কি রেখেছিলেন? সম্মিলন করেই তো রেখেছিলেন। আমার কানে খটকা লাগবে, কিন্তু তার মধ্যে উদ্দেশ্যটা কি সেটা আপনার চিন্তা করতে হবে। ফলে যেগুলোকে আমরা বলছি খটকামূলক শব্দ, তাও তো কোনো সমস্যা নয়। যদি তার ছেলের নাম রেখেছেন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, এই নামগুলোর মধ্যে যে সংযুক্তি,
তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো এই যে তখনকার প্রেক্ষাপটে তিনি হিন্দু মুসলমানের সম্মিলনই চেয়েছিলেন। আজকের দিনে আসলে আমাদের এখানে মাঝখানে বসে এটাই চাইতে হবে যে আমাদের প্রতিপক্ষ, দুইটা পক্ষ, তাদের মধ্যে যে নীতি বা আদর্শের দিক থেকে ফারাক থাকতে পারে, কিন্তু উদ্দেশ্যগতভাবে যারা রাজনীতি করছেন শেষ পর্যন্ত তাদের গন্তব্য হলো জনগণ। ফলে মানুষকে যদি তারা বিভাজনের মধ্যে রেখেই কাজ করতে চান, তাহলে একটা অংশকে সবসময় আসলে তারা তাদের কাছে কখনোই আপন করে পাবেন না। এখানে এই যে নজরুল নজরুল তো পরিষ্কার বলেছেন যে একটা আশা হিসেবে তিনি একটা তার কবিতায় আছে যে মুসলমানের হাতে নাই লাঠি, হিন্দুর হাতে বাঁশ নাই। তো এটা তো তার আশা যে ওই যে সম্মিলনের প্রসঙ্গ, যেটা সম্মিলন তো দেখা যাচ্ছে যে এই সময়ে এসেও দেখা যাচ্ছে যে সম্মিলন নিয়ে আমরা আসলে আলাপটা করছি, সম্মিলন কোথায় হতে পারে। ভাষার রাজনীতি কোনোভাবে, রাজনীতির ভাষা, এই দুটো একটা আরেকটাকে রাজনীতির ভাষায় এখন যেটা যে রাজনৈতিক অঙ্গনের ভাষাটা ভাষার রাজনীতির জায়গায় আসলে প্রযুক্ত হচ্ছে কিনা, বা সেই প্রযুক্ত হওয়ার মধ্য দিয়ে আসলে ভাষিক কাঠামোর জায়গায় কোনো বদল চলে আসার সম্ভাবনা দেখেন কিনা? ভাষিক কাঠামোয় যে বদলগুলো হয় এত অনায়াসে এবং এত স্বাভাবিকভাবে ঘটতে থাকে যে সেটা কিন্তু আপনি কোনো আরোপণ করে পারবেনও না। এমনকি এই পরিবর্তন আপনি সহসা টেরও পাবেন না। টের পাওয়া যায় হয় অঞ্চলভেদে, যেমন টের পাওয়া যায় ভাষার পার্থক্য। আর যদি আপনি একটা মূল ভাষাকে চিন্তা করে তার রূপান্তরকে দেখতে চান, তাহলে আপনাকে অনেক দূর যেয়ে দেখতে হবে যে কতটুকু বদল হলো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ভাষার রাজনীতি আমাদেরকে আসলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্তই করবে। মানে আমি যে কথাটা বলেছিলাম, যে কারণে আজকে অনেকে এই ব্যাপারটা লক্ষ্য করেছে, যেটা আপনি বললেন যে এটা রিলস আকারে প্রচার হয়েছে, সেখানে শিরোনামের যে বর্ণনা, সেখান থেকেও কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার না হওয়ার কারণে এক পক্ষ সেটাকে নিয়েছে এর এক ধরনের দিক হিসেবে নিয়েছে, আরেক পক্ষ আরেকভাবে নিয়েছে। ঠিক বিপরীত অবস্থান থেকে তারা পরস্পরের প্রতিপক্ষ হয়ে মন্তব্য করছে। আমি বলছি, আমাকে কেউ প্রশংসাসূচক মন্তব্য করেনি তাও তো না, আমাকে কেউ যে বাজে মন্তব্য করেনি তাও তো না, দুইটাই করছে। কিন্তু এটা যতটা না মানে বক্তা হিসেবে আমার জন্য, তার চেয়ে বেশি হলো তাদের পারস্পরিক যে বিরোধ বা পারস্পরিক অবস্থানকে সুস্পষ্ট করা, সেই জায়গা থেকে আসলে চলছে। ফলে ভাষার রাজনীতি যদি রাজনীতি করতেই হয়, সেটা আসলে জনকল্যাণের জন্য দুর্নীতি কিভাবে দূর হবে, কি করে রাষ্ট্র ব্যবস্থায় যদি ধর্মকে আমরা ব্যবহার করতে চাই, সেই ধর্ম সত্যিকার অর্থে জনকল্যাণে ব্যবহার হবে বা ব্যবহৃত হতে পারে, সেটাই আমাদের খেয়াল করা দরকার। আপনি খেয়াল করে দেখুন, ফারুক আহমদ প্রায় পরিত্যাজ্য, পাঠ্যপুস্তকেও তাকে আমরা রাখতে পারি না, এরকম অবস্থায় দাঁড়িয়েছিল এবং দাঁড়ায়ও। কিন্তু ফারুক আহমদ কি আমরা মানে এই সময়েও হ্যাঁ, দেখেছি অনেকে বাদ পড়ে গেছেন। বাদ পড়ে গেছেন। ফারুক আহমদ কি মানে ইসলামী লেখক হিসেবে এত সংকুচিত? তার কি মার্ক্সবাদী কবিতা বা ভিন্ন ধাঁচের কবিতা নেই? তাও আছে। এবং ইসলাম তার কবিতায় আসলে কি যতটুকু না ইসলামের কথা বলে, তার যে আসলে মানবতার কথা বলে। তাহলে ফারুক আহমদ যদি ইসলামের মধ্য দিয়েও যদি মানবতার কণ্ঠ তিনি প্রতিধ্বনিত করতে চান, সে তো কোনো অন্যায় নয়। ফলে আমাদের মধ্যে এই বিভাজনটা সাহিত্যের বলি, আমাদের দৃষ্টিকোণের বলি, সেগুলো আসলে আমরা পক্ষ বিপক্ষ করে রেখেছি, এরকম কবিদেরকে আলাদা করে, শব্দকে আলাদা করে আমাদেরকে আসলে শেষ পর্যন্ত আমরা নিজেরাই আসলে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত না, করছি। আমাদের এখানে একটা সংস্কৃতি অবশ্য দাঁড়িয়ে গেছে। আপনি যেই অভিজ্ঞতার কথা বললেন যে ওই কন্টেন্ট নিয়ে, যে যেটা আসলে আমার কথা বলছে, আপনি হয়তো 10 মিনিট কথা বলেছেন, তার ভিতরে 3 মিনিট আমার কথা বলছে, আমি ওই 3 মিনিটের প্রশংসা করব, বাকি 7 মিনিটের নিন্দা করব। এইভাবে হচ্ছে এক ধরনের বিভাজন হয়ে যায় আমাদের এখানে। রাজনীতির কথা যেটা বললেন, রাজনীতি দুর্নীতি নিয়ে কাজ করুক বা এই, কিন্তু ভাষা তো সবসময় রাজনীতির একটা খুবই প্রায়োগিক জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে। মানুষের কাছে রাজনৈতিক বার্তা তো গেছে আসলে ভাষার মধ্য দিয়েই সবসময়। তো সে ভাষায় তো রাজনীতি থাকবেই। হ্যাঁ, ভাষায় তো রাজনীতি আছেই। ভাষা যে রাজনীতি মুক্ত তা তো নয়, ভাষার মধ্যে রাজনীতি আছে। এবং রাজনীতি আছে বলেই তো ভাষা কখনো এরকম তর্কহীন ছিল না। ভাষা বরাবরই তর্কের মধ্য দিয়েই গেছে। কিন্তু বাংলার জন্য দুর্ভাগ্য এই, বাংলা একসময় যেমন হিন্দুয়ানি বলে এটা মুসলমানদের কাছে কারো কারো কোনো অংশের কাছে পরিত্যাজ্য ছিল, একইভাবে এই বাংলা হিন্দুদের কাছেও ছিল। সংস্কৃত হলো দেবভাষা, আর বাংলা সাধারণ ব্যবহারকারীর বাংলাটা হলো যে ব্রাত্যজনের ভাষা বা নিচু শ্রেণীর ভাষা। ফলে বাংলা ভাষা সত্যিকার অর্থে
মানে কারো কাছেই মর্যাদা পায়নি। এখন যদি কোনো কোনো শব্দ কোনো কোনো ব্যক্তি বা কোনো কোনো রাজনীতিবিদের কাছে সেটা যদি অন্তত যত্ন পায়, আদর পায়, তা আপনি সেখানে আর কি বলবেন? বাংলাদেশে নিশ্চয়ই বাংলা 50 বছর পার হয়ে গেছে, বাংলা নিশ্চয়ই মর্যাদার জায়গায় যাবে, এটা আমরা আশা করতে পারি। তো আহ, এই তর্ক বিতর্কের মধ্য দিয়েই শেষ পর্যন্ত হয়তো কোনো একটা গন্তব্যে আমরা পৌঁছাবো বা না, তবে আমি এখানে একটু মনে করি যে বাংলা ভাষার যদি সত্যিকার অর্থেই আমরা প্রচার প্রসার চাই এবং আগামী দিনগুলোর তাকিয়ে, আগামী দিনগুলো মানে হলো দু একদিন না, আমরা যদি ভবিষ্যতের একটু দীর্ঘ সময় পরিক্রমার দিকে তাকিয়ে বাংলা ভাষার জন্য আসলে কাজ করতে চাই, তাহলে যেটা সবচেয়ে বেশি দরকার, আমাদের যে ডিজিটাল বা অনলাইন মাধ্যমে বাংলা কিন্তু যথেষ্ট পিছিয়ে আছে এবং এই পিছিয়ে থাকার কারণে আমরা কিন্তু আমাদের ভাষাকে এই আন্তর্জাতিকভাবে ব্যবহার উপযোগী করতে পারছি না। চিন্তা করে দেখুন, এখন আমরা টেক্সট করি বাংলা ইংরেজি অক্ষর দিয়ে। এর কারণ কি? আমরা যথাযথ সময়ে বাংলা হরফ মোবাইল প্রযুক্তির মধ্যে আমরা আনতে পারিনি। তো এই না, যে পারিনি, এখন তো আছে। হ্যাঁ, এখন আছে, কিন্তু ওই যে আমরা অভ্যস্ত হয়ে গেছি। হুম হুম এমনকি আমরা মোবাইলে যে টার্মগুলো ব্যবহার করি, যে বন্ধ খোলা, তা আমরা ব্যবহার করি না। আমরা ব্যবহার করি কিন্তু ইংরেজি শব্দগুলোই ব্যবহারে স্বস্তি বোধ করি, এই কারণে যে আমাদের বাংলা টার্মগুলো আগে তৈরি হয়নি। তাহলে বাংলা পরিভাষা আগে তৈরি না হওয়ার কারণে ওখানেও কিন্তু আমাদের বাংলা ব্যবহার সংকুচিত হয়ে গেছে। তো ভবিষ্যতের জন্য যদি বাংলা অনুবাদের যদি প্রক্রিয়াগুলো আরো মসৃণ না হয় যন্ত্রে, বা আমাদের ভয়েস টু টেক্সট, টেক্সট টু ভয়েস, বা আমাদের ডিজিটাল অভিধান, অন্যান্য দিকগুলো যদি আমরা প্রযুক্তির মধ্যে এই ভাষাকে অগ্রসর করতে না পারি যথেষ্ট পরিমাণে সময় মতো, তাহলে কিন্তু আমাদের সত্যিকার অর্থে পিছিয়ে না, পড়তে হবে। এই এই জায়গাটাতে আমাদের যেই ঘাটতির কথাটা বললেন, সেখানে গণমাধ্যমের জায়গায়, সংবাদ মাধ্যমের জায়গায় এক ধরনের সংকটের মুখে কিন্তু আমরা পড়ি। সেই সংকটের মুখটা কি, যে এইটা আসলে মানুষ বুঝতে পারবে না। এই যে এই বাংলাটা আমি ব্যবহার করছি, এই বাংলাটা বুঝতে পারবে না, এই ধরনের এক ধরনের দ্বিধা কাজ করে, যে তাহলে তুলনামূলক সহজ বাংলা, এটার মধ্য দিয়েও কিন্তু আমাদের অনেক শব্দ হারিয়ে যাচ্ছে, বা অনেক শব্দকে দেখা যাচ্ছে যে আমরা আর ব্যবহারিক মনে করছি না। তো সেটা একটা জায়গা। আরেকটা জায়গা আমার কাছে মনে হলো যে, আপনি কি মনে করেন যে আহ, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বিশেষত, বা হচ্ছে আমি যদি বলি যে জার্নালগুলো, উচ্চশিক্ষার প্রসঙ্গটি যেহেতু এলো, যে উচ্চশিক্ষায় যথেষ্ট পরিমাণে গবেষণা প্রবন্ধ বাংলায় আমরা প্রকাশ করছি না, এটা কি আসলে উচ্চশিক্ষায় ভাষার ব্যবহারের জায়গায় আমরা পিছিয়ে পড়ছি কিনা? হ্যাঁ, তা তো পিছিয়ে পড়বই, এবং মানতেও হবে যে ইংরেজি কিন্তু সারা পৃথিবী জুড়ে কমন একটা ল্যাঙ্গুয়েজ হয়ে উঠছে। এবং আমরা পিছিয়ে পড়ার জায়গাটা এই যে, যে শিক্ষার্থী তার পড়াশোনাতে উচ্চশিক্ষায় সে বাংলা ব্যবহার করে না, তার পরীক্ষার খাতায় করে না, সে যখন শিক্ষকের কাছ থেকে শ্রেণীকক্ষে আলাপ শোনে বা ক্লাস লেকচার শোনে, সে তখন পায় না, তার পাঠ্যপুস্তকে পায় না, তার শ্রেণীর বা উচ্চশিক্ষার পাঠ্যপুস্তকে, তখন সে কি করে? তখন সে অভ্যস্ত হচ্ছে ইংরেজিতে, তার প্রকাশ ইংরেজি, এবং পরবর্তী পর্যায়ে তার গবেষণার ফল এবং গবেষণা কর্মও ইংরেজিতে হয়। কিন্তু যদি খেয়াল করে দেখুন, যদি একই প্রক্রিয়া সে বাংলার মধ্য দিয়ে পেত, তার চিন্তায় কাজে যেহেতু সবসময় বাংলা চলে, ফলে কিন্তু সত্যিকার অর্থে তার গবেষণা আরও বেশি উৎপাদনশীল হওয়ার কথা, এবং তার ভাষাটাও আরও বেশি প্রকাশশীল হওয়ার কথা। তো ফলে ঘাটতি তো আসলে আমাদের তার কাজের আগে আমাদের প্রক্রিয়াগত ধারাতে আমাদের সমস্যা রয়ে গেছে। ধন্যবাদ তারেক মঞ্জুর। বাংলা ভাষার ভেতরে বহু শব্দ প্রবেশ করেছে নানা সময় থেকে, সংস্কৃত আছে, আরবি, ফার্সি, বহু শব্দ, বা এই ভূমির বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা, কোল বলি, মুন্ডা বলি, বিভিন্ন ভাষার শব্দ আমাদের নিয়েই আসলে বাংলা ভাষাটা তৈরি হয়েছে। রাজনীতিতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু শব্দের বহুল ব্যবহার, এবং সেই ব্যবহারজনিত কারণে বা রাজনৈতিকভাবে এর ব্যবহারের মধ্য দিয়ে এক ধরনের বিভাজনের রেখা আসলে দৃশ্যমান হচ্ছে। এই দৃশ্যমানতার কারণেই আসলে 21শে ফেব্রুয়ারির আজকের দিনে ইনকিলাব বা জিন্দাবাদ, ইনসাফ, মজলুম, জালিম, এই শব্দগুলো নিয়ে একটা বিতর্ক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। এই বিভাজনের কারণে বা রাজনৈতিক উদ্দেশ্যে এই শব্দের প্রয়োগ, বা হচ্ছে এই শব্দগুলো নিয়ে যে রাজনীতি করা বা বিভাজনকে আরও গাঢ় করার যে রাজনীতি, এটা যদি হয়, এটা ক্ষতিকর হতে পারে বলে তারেক মঞ্জুর মত দিয়েছেন। কিন্তু ভাষা বহমান, ভাষায় বিভিন্ন শব্দ আত্মীকৃত হবে, এবং এটাই আসলে ভাষার রীতি, ভাষা এইভাবেই তর্ক বিতর্কের মধ্যে এগিয়ে যায়, এই কথাটিও তিনি বললেন। আপনারা আসলে এই বিতর্কে আপনারা কি মনে করছেন সেটা জানান।
চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।